তাজুল ইসলাম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল টিমের সাবেক চিফ প্রসিকিউটর বিদায় নিয়েছেন। এর কারণ কি? কারণ হলো তাকে দিয়ে বিজনেসটা হচ্ছিল না, ব্যবসাটা করা যাচ্ছিল না। সে এমন পরিশ্রম করছে যে শেখ হাসিনা যে ফোনে ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে, এই জিনিসটা আওয়ামী লীগ কিন্তু প্রথমে বলছে এটা বানানো, এআই দিয়ে বানানো। কিন্তু তাজুল ইসলাম এই কণ্ঠটাকে, রেকর্ডটাকে ফ্রান্সে পাঠিয়েছেন, জার্মান পাঠিয়েছেন, আমেরিকায় পাঠিয়েছেন, ইংল্যান্ডে পাঠিয়েছেন, জাতিসংঘে পাঠিয়েছেন, 5 জায়গায় পাঠিয়েছেন ফরেন্সিক রিপোর্ট করার জন্য, অর্থাৎ টেকনোলজিক্যাল ট্র্যাক্ট করে এটাকে সঠিক বা ভুল প্রমাণ করার জন্য। তারা সার্টিফাই করেছে এটা শেখ হাসিনার নিজের নির্দেশ। আর সাহসের সাথে এই কাজগুলো করার কারণে তাজুল ইসলামকে আওয়ামীপন্থী অপরাধী জেনারেলরা পছন্দ করতো না। ওয়াকারুজ্জামান তো মোটেই পছন্দ করতো না। তাজুল ইসলাম কতটা সাহসী আপনাদেরকে একটু ছোট্ট বক্তব্য দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আপনারা অনেকে জেনে থাকতে পারেন এই তাজুল ইসলাম অনেক ধর্নাঢ্য পরিবারের সন্তান। তার পিতামাতা হিউজ রিচ। তার মা ছিল নবাব বনেদালের নাতনি এবং তার বাবা প্রথমে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তারপর তিনি বিজনেস করতেন। অত্যন্ত ধনীঘরের এই ছেলে মন উদার এবং সাহসী হয়ে বড় হয়েছেন। তার আরেকটি সাহসের প্রমাণ কিন্তু তিনি অতীতে রেখে এসেছেন, সেটি হলো জনগণ মনোনন্দিত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী হিসেবে তিনি যে সাহস এবং দক্ষতার পরিচয় দিয়েছেন, সেটা কিন্তু এদেশের মানুষ দেখেছে। তাকে কোনোভাবে সেখান থেকে টলানো যায় নাই। অনেক হুমকি ধমকি, জীবনের অনেক আইনজীবী কিন্তু লন্ডন চলে গিয়েছে, সেটাও অপরাধ না, যার যার ঝুঁকি তার কাছে। কিন্তু তাজুল ইসলামকে কোনো রকম তার সিদ্ধান্ত থেকে নড়াতে পারে নাই। এবং এই ধরনের সাহসী মানুষকে কাপুরুষরা পছন্দ করবে না, এটা খুব স্বাভাবিক। তারা কারা কাপুরুষ, কারা সুপুরুষ? কাপুরুষ এবং সুপুরুষের দ্বন্দ্ব চিরকাল থাকবে। বুঝতে পারছেন কেন তাজুল ইসলামকে এই সকল জেনারেলরা পছন্দ করতো না? এই জেনারেলদের একটি ছোট্ট বক্তব্য যদি শুনেন, তাহলে আপনারা অন্তত এই ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন, একটা জেনারেল স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শেখ মুজিবুর রহমানকে, শেখ মুজিবুর রহমান। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনো লোককে সম্মান জানানো দোষের কিছু না, কিন্তু সমস্যা হলো এই চাটাগুলা সব পালাতক। এই ধরনের জেনারেলের পোশাক পরা, আপনি বুঝেন এটা কি আর্মিদের অপমান না? তোমার এত চাটাগিরি করারই কি দরকার? মানুষ খুনি করার কি দরকার? আবার পালিয়ে যাবার কি দরকার? খুব স্বাভাবিকভাবে এই পৃথিবীতে একটি সাইকোলজিক্যাল টার্মস হলো, যে মানুষগুলো অপরাধ করে সেই মানুষগুলো সবসময় কিন্তু মানসিকভাবে দুর্বল থাকে। সাহসী মানুষ দেখলে তারা ভয় পায়, এ কারণে সাহসী মানুষদেরকে তারা এড়িয়ে চলে। এবং এই একই কারণে তারা তাজুল ইসলামকে সরিয়ে দেবার জন্য সেই সময় থেকে তৎপর ছিল। কারণ তখন তার উর্দি প্রধান, খুনি হাসিনার নিয়োজিত উর্দি প্রধান, এই তাজুল ইসলামের কাছে গিয়েছিল যেন সেনা অফিসারদের বিচারটা নরম করে করা হয়, রায়টা ঘুরিয়ে দেবার চেষ্টা করা হয়, গুম খুনের বিচার যেন না করা হয়। কিন্তু
এই তাজুল ইসলাম মেনে নেননি। শুধু তাজুল ইসলাম না, প্রধান বিচারপতি রিফাত রশিদ সেও মেনে নেয়নি। কিন্তু এখনকার যে চাটা পাস্টার্ড অথর্ব বেয়াদব আইনজীবী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে, আইন মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে আসাদুজ্জামান বেয়াদব, ব্র্যাকেটে বেয়াদব লিখবেন তার নামের সাথে, সেই লোক এই তাজুল ইসলামকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। তার সাথে যোগ হয়েছে সালমান এফ রহমানের কামলা, চোর কামলা খালেদ মহিউদ্দিন, আসাদুজ্জামান। এই দুইজন লোকের সাথে মিলেমিশে গেছে ওয়াকারুজ্জামান, এবং তারা সামনে পেয়েছে মেরুদণ্ডহীন এক পিএমকে। তাদেরকে সেই মেরুদণ্ডহীন পিএমকে ব্যবহার করে তারা এই তাজুল ইসলামের মতো লোককে সরিয়ে দিয়েছে। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্যের। সাহসী মানুষদেরকে আমরা পাত্তা দিই না। আপনাদের মনে আছে আলম ও ফজলুর রহমানের কথা, যে নাকি দুইবার, একবার রৌমারী সীমান্তে আরেকবার নাফ নদীর সীমান্তে অর্থাৎ মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে একবার, মিয়ানমার সেনাবাহিনীকে একবার হারিয়ে দিয়েছিল দুর্দান্ত প্রতাপে। আমাদের কোনো সদস্য শহীদ বা নিহত হয়নি, কিন্তু ভারতের কথিত আছে প্রায় 400-র অধিক সৈনিক নিহত হয়েছে। এই বীরকে সরিয়ে দেবার জন্য ভারত তৎকালীন বিএনপি সরকারকে, হাসিনার সরকারকে আহ্বান করেছিল। একটা সাহসী লোককে না রেখে ভারতের কথা শুনে তাকে হেডকোয়ার্টারে নিয়ে এসেছে আওয়ামী লীগ। অথচ তার উচিত ছিল প্রমোশন পাওয়া। সে দেশের পক্ষে জান বাজি রেখে যে লড়াই করেছে, একটি প্রমোশন তার ডিজার্ভ করে না, সে করে, এটা দেয়া হয়নি। আওয়ামী লীগ তাকে হেডকোয়ার্টারে নিয়ে আসছে, ওএসডির মতো করে রেখেছে, যদিও আর্মিতে ওএসডি নেই, মানে গুরুত্বহীন চাকরি দিয়েছে। একজন আর্মিকে এনে প্রিন্সিপাল স্টাফ অফিসার করছে, অথবা ধরেন আর্মিদের যে স্কুল আছে সেখানকে একজন প্রিন্সিপাল বানাইছে, এরকম করে ফালাই রাখছে। আর বিএনপি সরকার এসে তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। এই হলো বাংলাদেশের বীর সন্তানদের লালন পালন। তারপরে আমাদের আরেকজন বীর ফজলুল আলম, নাম শুনছেন? পাইলট, যে নাকি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, 18টি বিমান ভূপাতিত করেছিল। সেই বীরকে কি আমরা সেইভাবে সম্মান দিয়ে স্মরণ করতে পেরেছি? তাহলে আপনার ঘরে বীর সন্তান জন্ম নিবে কিভাবে? বীর যদি সম্মান, আপনি যাকে সম্মান, এই যে এখনকার শিশুরা হাদি হতে চায় কেন? কারণ হাদিকে সম্মান দেয়া হচ্ছে। হাদি হলে সম্মান পাওয়া যায়, সবাই ভালোবাসে, সবাই তার জন্য দোয়া করে, তাই না? এই কারণে সবাই হাদি হতে চায়। এখন আলম ও ফজলুর রহমান একজন বীর, তাকে আপনি অপমান করছেন। সবাইকে আলম ও ফজলুর রহমানের মতো এখন হতে চাইবে না। এই হলো সুপুরুষ কাপুরুষের পার্থক্য। এখানে তাজুল এবং ওয়াকারদের চিরকালীন দ্বন্দ্ব। এখানেই জেনারেল নাসিম এবং আলম ও ফজলুর রহমানের সাহসের সংখ্যা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।